সকালে যখন ঘুম ভাঙলো তখন চোখ মেলতেই বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। পাশে তাকিয়ে দেখি ইরা লেপটা জড়িয়ে ধরে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছিল কি আর হলো কি, এত কাছে থেকেও যে দেখবো কখনো কল্পনাও করিনি। ওনার মুখের দিকে তাকিয়ে আছি। মেকআপ ছাড়া এই ভোরে ওনাকে অন্যরকম কিউট লাগছে। আলতো করে ওনার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে খাট থেকে যখন নামতে যাব তখন টি শার্ট টেনে ধরলো। কত বাজে? এই তো সকাল 7:30। এত তাড়াতাড়ি উঠে কি করবে শুনি? যাকে নিতে যাবার জন্য তোড়জোড় করবে সে তো এখানেই, তাই না? শুয়ে পড়ো। তাও একটা কথা, কিন্তু এখন ঘুম তো আসবে না। আবারও শুয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এই পরিবেশে মানিয়ে নিতে পারবেন? কিছু না বলে চোখের দিকে তাকিয়ে আছে। তারপর কপালে একটা চুমু দিল আর একদম কাছে এলো। এত সকাল সকাল গোসল করার ইচ্ছা জেগেছে। তোমার শরীরের এনার্জি থাকলে আমি তো বারণ করব না। তাই সরেন মেয়েরা, আর শুনতে হবে না, দেখতেও হবে না। তারপর এই শীতের সকালে গোসল করে বেরিয়ে এলাম। রুম থেকে বের হতেই রান্নাঘর থেকে সুগন্ধি ভেসে এলো। আম্মু আর সেমি পরোটা আর ডিম ভাজি করছে। কিরে হিরো, ঘুম ভাঙলো? তা বড় লোকের মেয়েকে তো নিয়ে এলি, এখন সকালে উঠে যদি ও পিৎজা বা পাস্তা খোঁজে, তোরা মা বেটাই মিলে বানাবি কিন্তু। আমার সকালে পরোটা যেন মিস না হয়। ধুর ভাইয়া, সকাল সকাল হিংসা ছাড়ো তো। ও যা খাবে আমিও তাই খাবো। আর ও তো তোমার মতো খাদক না, তোমার গার্লফ্রেন্ডের মতো খাদক না। তোমার গার্লফ্রেন্ড যেমনভাবে খরচ করায় সেভাবে কখনো খরচ করতে দেখিনি। ওরে আমার দরদি রে, ভাবির জন্য একদম জান কুরবান। তা ভাবিকে তো ডেকে তুললি না নাকি? ভাবি এখনো বাবার বাসার মতো বেলা 11টা পর্যন্ত ঘুমাবে? আমি জবাব দেবার আগেই ঘরের দরজা খোলার শব্দ হলো। আমরা সবাই ঘুরে তাকালাম। ইরা বেরিয়ে তারপর রান্নাঘরের দিকে চলে গেল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে উঠে পড়লি কেন? আজকেও কি অফিসে যেতে হবে নাকি? না আম্মু, তা নয়, সকাল সকাল উঠে অভ্যেস, তাই উঠে পড়েছি। ওরে বাবা রে, বড় লোকের মেয়ে রান্নাঘরে ঢুকেছে, যদি হাত পুড়ে যায়? ওই হাতুড়ি ভাইয়া আমাকে আস্ত রাখবে না। ভাবি, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আজ তোমার প্রথম দিন, আজ কোনো কাজ নেই। আরে না, সমস্যা নেই, রান্না বান্না পারি না, তা শিখতে হবে না। বাবার বাসায় শেখার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন তো প্রয়োজন, তাই না? বড় লোকের মেয়ে, চাকর বাকর থাকবে, রান্নার লোক থাকবে। বড় লোকের মেয়ে সে ঠিক আছে, কিন্তু এখন কার বউ দেখতে হবে না? তোমার ভাই কি চাকর রাখার পয়সা দিতে পারবে? আহা, তুমি দিবা? আমার ভাই কি তেমন ইনকাম করে নাকি? এত সুখ করতে চাইলে হাড়ে মরিচা পড়বে। তোদের এখনকার মেয়েদের কি বলবো? আমাদের মতো কাজ করলে হয়তো বলতি, ছেড়ে দাও মা, কেঁদে বাঁচি। এখানে এসে চুপচাপ কাজ কর। এমন বর দেখে বিয়ে করলে যেন শুধু টাকা আর টাকা থাকে, চারপাশে কাজের লোক থাকে, আমি শুধু খাবো আর ঘুমাবো। এত স্বপ্ন দেখা ভালো না। দেখা গেল এমন বাসায় তোর বিয়ে হলো যে তাদের অনেক গরু আছে, বাসায় অনেক লোকজন আছে, তাদের বাসায় অনেক কাজ আর কাজ। পয়সা দেখে নয়, মানুষ দেখে বিয়ে করিও। এমন নয় যে পয়সার প্রয়োজন নেই, টাকার অনেক প্রয়োজন। বেঁচে থাকতে পয়সা লাগবেই, তবে শুধু পয়সা দেখলে হবে না, মানুষটাও দেখতে হবে। তার মানে তুমি ওই কুত্তাটাকে ভালো বলতে চাইছো? হারে বজ্জাত একটা। আমি তো এই একটা বছরে তা দেখিনি। তোমার সাথেই দুষ্টুমি মারামারি করে, কারণ তুমি তার ছোট বোন। এই টপিক ধরে যে তাকে বজ্জাত বলবে, খারাপ বলবে, এটা ঠিক না। আহা, ভালোবাসা! আমি কি এসব বাইরের কারোর সামনে বলি নাকি? তুমি তো এখন ঘরের মানুষ, তাই না? আম্মু মারলে কেন? এত কথা বলিস কেন? তোকে কি বলেছি শুনতে পাসনি? দিদি তো পরোটা পুড়িয়ে। তোকে তো আমি। ধুর, তোমার জন্যই তো এমন ভাবে হলো। না না, আমার জন্য এমন হয়েছে। ইরামা, তুমি সিমির কথায় কিছু মনে করো না। এই বয়সে এই সব বড় বড় স্বপ্ন সবাই দেখে, জানোই তো। যদি কোনো কারণে বিয়ের বয়স পার হয়ে যাবে তখন বলবে একটা ছেলে হলেই হবে আম্মু। এটা ঠিক বলেছেন আম্মু। আম্মু, সিমিকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। এভাবে মোটেও ভালো হচ্ছে না। তুমি তো দেখি আসতে আসতেই
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছো? তোমার শ্বশুর বাসায় আসুক, তারপর ওদের দুটারই ব্যবস্থা করব। আগে বড়টার, তারপর এইটার। আবার তুই ফোন দেখছিস, আর একটা যদি পরোটা পুড়ে, তাহলে তোর ফোন ভাঙবো বলে দিলাম। নাস্তা খেতে বসার পর আরেক নাটক শুরু হলো। আমাদের বাসার টেবিলে সবাই একসাথে বসে হাত দিয়ে আলু ভাজি, ডিম ভাজি আর পরোটা খাই। এরা চামচ খুঁজছিল, কিন্তু আমাদের বাসায় সেই রাজকীয় চামচের সেট বক্সে বন্দি থাকে। মানে মায়ের শোকেসে সেগুলো সাজানো। সেগুলোতে হাত দিতে গেলে হাত ভেঙে দেওয়ার হুমকি আসে। আর ভুলেও যদি কিছু ভেঙে যায়, তাহলে তো হয়েই গেছে। ইরার কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম, অফিসে তো অনেক ফাইল সই করেন, আজ একটু হাত দিয়ে পরোটা ভাজি খেয়ে দেখেন তো, দেখি বড় লোকের মেয়ে লোকাল লাইফের দক্ষতা কতটুকু। টেবিলের নিচ দিয়ে আমার পায়ের জোরে একটা লাথি দিল, তারপর ধীরে ধীরে বলল, মুখ বন্ধ করো আকাশ, আমি সব পারি। লাথি খেয়ে আমি উপ করে উঠলাম, কিন্তু আমার ভয়ে শব্দ করতে পারলাম না। ভাইয়া সেটা দেখে মুচকে মুচকে হাসছে। 11টা নাগাদ শ্বশুরমশাইয়ের ফোন আসে, অফিসে ডাকলেন। আমি তো আকাশ থেকে পড়লাম, গতকাল বিয়ে হলো আর আজকে অফিস। আকাশ, কাপড় চেঞ্জ করে নাও। বিজনেস কোনোদিন পার্সোনাল লাইফের জন্য থেমে থাকে না। আব্বু আজ একা হ্যান্ডেল করতে পারছে না। বা, কাল রাতে যে মেয়েটার লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, আজ দুপুর হতে সে আবার ম্যাডাম হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে এরা একদম রেডি। জ্যাকেট আর আইডি কার্ড ঝুলিয়ে গাড়ির চাবি নিলাম। রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, এখন কোথায় যাওয়া হবে? চৌধুরী সাহেব কি জন্য অফিসে ডাকলেন? কি বললি, চৌধুরী সাহেব? এখনো চৌধুরী সাহেব? না মানে শ্বশুর, এগুলো চেঞ্জ হতে সময় লাগবে। বাই, গেলাম। ফিরতে কতক্ষণ লাগবে বলতে পারছি না। তারপর বাড়ির বাইরে এসে গাড়ির উপর থেকে পর্দা সরিয়ে গাড়িতে ভাঁজ করে রেখে দিলাম। তারপর চলে আসি অফিসে। অফিসের পার্কিংয়ে গাড়ি রেখে লিফটে ওঠার পর অফিসে দুজন কলিগ ফিসফিস করছিল। দেখছিস, সিকিউরিটি গার্ড থেকে শোল্ডার ডিরেক্টর জামাই, একেই বলে কপাল। ছেলেটা নিশ্চয়ই আগে থেকেই লাইন মেরে রেখেছিল। কথাটা ইরার কানে গেল। আমি ভাবলাম ইরা হয়তো রেগে যাবে বা এড়িয়ে যাবে, কিন্তু লিফট থামতেই ইরা ঘুরে দাঁড়ালো। সানগ্লাসটা নাক থেকে নামিয়ে ওই দুই কলিগকে তীক্ষ্ণ চোখে দেখলো। মিস্টার রহমান আর মিস্টার খান, আপনারা কি অফিসে গসিপ করার জন্য বেতন পান, নাকি কাজের জন্য? আকাশ আমার বডিগার্ড ছিল ঠিকই, কিন্তু ও নিজের যোগ্যতায় আর সততায় আজ আমার পাশে আছে। আর হ্যাঁ, ও এখন এই কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডারের জামাই, আপনাদের ভবিষ্যৎ বস। আপনাদের চাকরিটা যদি বাঁচাতে চান, তবে নিজের ফাইলের টেবিলে মন দিন, অন্যের লাইফে নয়। গট ইট? ওদের দুজনের মুখ চুন হয়ে গেল। ওরা আমতা আমতা করে সরি ম্যাম বলে কেটে পড়লো। বাহ ম্যাম, বরের সম্মান বাঁচাতে দেখি একদম বাঘিনী হয়ে গেলেন। বরের সম্মান মানে আমার সম্মান, বুঝলে মিস্টার বডিগার্ড? এখন চলো, আব্বু অপেক্ষা করছে। আর হ্যাঁ, বিকেলে কিন্তু ওই লেকের পাড়ের মালাই চা আর পেঁয়াজু খাওয়া বাকি আছে, মনে থাকে যেন। বাইরের ভাজা পোড়া তো আপনার পছন্দ না, 2 নাম্বার রিউজ তেল ব্যবহার করে। আমার কথা শোনার আগে একটা লোক দিল। ঠিক আছে ঠিক আছে। বুদ্ধ, আমি তো সেদিন তোমার উপরে রেগে বলেছিলাম। তা তো আমি জানি, কিন্তু এখন তো আমি মজা নেওয়ার জন্য বলেছি। তারপর মিটিং রুমে চলে আসি। মিটিং শেষ করে বের হতে হতে 1:00+ বেজে গেল। শ্বশুরমশাইয়ের কেবিনে বসে আছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, ইরা পরবর্তী বস কে হচ্ছে? আমি তো তাড়াতাড়ি রিজাইন দিয়ে বিশ্রাম নিব। আমার দিকে তাকান কেন স্যার? আমি তো এসব বুঝি না। আর আপনার মেয়ে আছে, ওনাকে দায়িত্ব দিবেন। এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম না, আবার দায়িত্ব? আপনার মেয়ের দায়িত্ব নিয়েছি, এটাই অনেক। জি বুঝেছি, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন, তারপর তখন কিছু বছর আমার পাশে থেকে দেখবেন, শিখবেন। আর আব্বু এত তাড়াতাড়ি রিজাইন দিয়ে দেবে নাকি? আরও কয়েক বছর পর আমাকে বিজনেস স্টাডিজ না শিখিয়ে রিজাইন দিলে বিজনেসের 12টা বেজে যাবে। কিছু বছর কি, আরও 15-20 বছর? আমি যত তাড়াতাড়ি সম্ভব রিজাইন দিয়ে দেব, তবে কিছু বছর তো অবশ্যই থাকবো। তোমাদের শিখাতে হবে না? আমি চুপচাপ শুনে গেলাম, আর ওনারা কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে গিয়ে লাঞ্চ করে তারপর বাসায় চলে আসি। ছোট দিনের বেলা। বাসা আস্তে আস্তে মনে হচ্ছে বিকেল হয়ে গেল। বিকেলে লেকের পাড়ে গাড়ি পার করে দুজনে দুটো মালাই চা নিয়ে বসলাম।
কুয়াশা হালকা হালকা জমছে, শীতের আমেজ। ইরা চায়ের কাপে চুমুক দিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কি ভাবছেন ম্যাম? আবার কি রাজের কথা মনে পড়ছে? না আকাশ, আমি ভাবছি যদি সেদিন আমার অ্যাক্সিডেন্ট না হতো, রাত যদি কাপুরুষের মতো আমাকে ছেড়ে না যেত, তবে হয়তো আমি কোনোদিন বুঝতামই না সত্যিকারের ভালোবাসা কেমন হয়। যে মানুষটা আমার পঙ্গুত্বকে ভালোবেসে আগলে রাখতে পারে, সেই তো আমার আসল ছায়া সঙ্গী। থ্যাংক ইউ আকাশ, আমার জীবনে আসার জন্য। আমি তো টাকার জন্য সব কিছু করেছিলাম, ওখানে ভালোবাসার কি দেখলো? তা ঠিক, কিন্তু তবুও পরবর্তী সময় তো ঠিকই আগলে রেখেছো। তবুও বলে কিছুই ছিল না, ওটা একটা জব ছিল এবং দায়িত্ব ছিল। তবে ম্যাম, লটারি তো আমার লেগেছে। সুন্দরী একটা বউ পেয়েছি, আর কোটিপতি শ্বশুর পেয়েছি। আমার কথা শুনে ফিক করে হেসে উঠল। 25,000-এর চাকরি করতে এসে একেবারে কোটি টাকার ডিরেক্টর পটিয়ে ফেললাম। আমার বন্ধুরা তো এখনো বিশ্বাসই করতে পারছে না। কি, তুমি আমাকে পটিয়েছো? না আমি পটেছি? শয়তান ছেলে, তুমি আবার বেশি কথা বলছো। বাড়ি চলো, আর সিমিকে দিয়ে তোমার পিঠের ছাল তুলবো। চলুন, কে কার ছাল তুলে দেখবেন। ও সাহস আছে আমাকে কিছু বলার। চা শেষ করে বিল দিয়ে দিলাম। চা শেষ করে বিল দিয়ে বললাম, এবার চলেন। কিছুদিন পর বন্ধুরা সবাই মাঠে রোদে বসে আছি। শ্রাবণ আমার কপালে হাত রেখে বলল, বিয়েও করে নিলি, বউও হট পেলি, আর টাকা পয়সাও পেলি। তোরই তো কপাল মাইরি। চুপ, বউ নিয়ে একদম কথা নাই। তোদের মতো অবিয়াত্তাদের সাথে এসব নিয়ে কোনো কিছুই বলবো না। অপমান বলছি বন্ধু, তোর এমন বড়লোক শালি নাই, থাকলে দে না। দূর হ তুই। আর তার ফ্যামিলি সম্পর্কে এখনও সেভাবে জানি না, মানে তার বংশ সম্পর্কে জানি না, তাই কে আছে আর কে নেই বলতে পারছি না। ধুর হালা। বন্ধু, বলছিলাম কি, তোর ম্যাডামের মনে তো সেদিন বিকেলেই আগুন লাগিয়েছিলাম, তাই না? তোর তো আমাকে গিফট দেওয়া উচিত। হাত মচড়াতে মচড়াতে বললাম, আই একটু আদর করি। ধুর শালা, আদর করবি গিয়ে তোর বউকে। আমার আদর লাগবে না, কিছু একটা গিফট বা ট্রিট দিলেই হবে। দূর হ, পকেটে কোনো টাকা নেই। তারপর আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন কেউ ডাক দিল। পিছনে করতে দেখি ভাবি, তুক্কু, ভাইয়ার গার্লফ্রেন্ড। উঠে ওনার কাছে গিয়ে বললাম, জি আপু বলুন। দেবরজি, বিয়ে করলেন কিন্তু ট্রিট দিলেন না, এটা তো ভালো কথা নয়। আপনি এখনো পড়াশোনা করেন, অথচ কিছু না জানিয়ে সেদিন পরিচয় না হলে জানতেই পারতাম না। এই যে হ্যালো, এখনো ভাবি হননি। আর ভাবি হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, কারণ আম্মু তো রাজি হচ্ছে না। তো আমাকে কি করতে হবে দেবরজি? ওটা আপনার বয়ফ্রেন্ড করবে, তার পকেট খালি তো আমি করব। আমার কোনো সমস্যা নেই, আমার পকেট থেকে না না কাটলেই হলো। আপনি যে ছাড়া পেয়ে যাবেন ভাবছেন, ওটা ভুল ধারণা। কিছু পেতে গেলে কিছু দিতে হবে। না না, গার্লফ্রেন্ড বা কারো নাম্বার চাইবো না, কারণ আমার বাসায় সুন্দরী কোটিপতি বউ আছে। মাঝে মধ্যে পকেট খরচ দিতে হবে, ক্যান্টিন খরচ দিতে হবে, যেমন এখন খাওয়াবেন। এই, আপনি কি ডাকাত? ডাকাতি করতে এসেছেন? আর এইসব আমি পারবো না। তাহলে বয়ফ্রেন্ডকে বিয়েও করার স্বপ্ন দেখতে থাকেন। আপনি তো সত্যি বদমাইশ। আপনার ভাই ঠিকই বলে, আপনি একটা শয়তান। আমি টাকা পয়সা পাবো কোথায়? ঢং! আপনার বাবার কি টাকা পয়সা কম আছে? বাজারে এত বড় একটা মুদি দোকান, দিনে হাজার হাজার টাকার কেনা বেচা হয়, আর বলেন টাকা পয়সা কোথায় পাবো? এইসব কিপটামি বাদ দেন, বুঝেছেন? না, মনে হচ্ছে কি এখানে আসাই ভুল হয়ে গেছে। ট্রিট চাইতে এসে দেখে দিতে হবে। লেনে কে দেনে পার গেয়া। হ্যাঁ, এখন চলেন হোটেলে। দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে বলবো না। কলেজের সামনে যে হোটেল আছে সেখানে চলেন। আহ, গরুর মাংস কি বানায় না! শ্রাবণের কপালে দিলাম একটা ঘুষি। খাবার কথা কানে ঠিক পৌঁছে গেছে। দেখ বন্ধু, এইসব জিনিস ছাড়তে নেই। সাদ ভাইয়ার হবু বউ মানে তো আমাদের ভাবি। বলছি, ভাবি আমাকে খাওয়াবেন না? দূর হ সর তুই, তোর কপালে কোনো কিছুই নেই। আমি কি তোর কাছে খেতে চেয়েছি? আমি তো ভাবির কাছে খেতে চেয়েছি। ভাবি, খাওয়াবেন না? এ কোন জায়গায় এসে ফেসে গেলাম! আল্লাহ, আমাকে উদ্ধার করো এখান থেকে। আমার 1000 টাকা এখন দুজনে খরচ করিয়ে ছাড়বে। এমনভাবে জানলে কখনোই আসতাম না। ভাবি তো দেখি অনেক কিপটা। না না, আন্টিকে বলতে হবে। কি বলিস আকাশ? আরে না না, এখানে আবার আন্টিকে টেনে নিয়ে আসার কি দরকার রয়েছে?
আমি কি একবারও বলেছি ট্রিট দিব না? আচ্ছা চলুন। এই তো লাইনে চলে আসছে। তারপর তিনজনে হোটেলে এসে বসলাম। জেরিন আপু একটু ইতস্ত বোধ করলেন, কিন্তু মুহূর্তেই মানিয়ে নিলেন। আপু, কিছু না করলে তো পাখি খাঁচা থেকে ভেগে যাবে। আম্মু কাকে না কাকে ধরে ভাইয়ার গলায় ঝুলিয়ে দেবে। তখন আপনার কি হবে? যদি অন্য কেউ আপনার ভাইয়ের গলায় ঝোলে, তাহলে এত খরচ করে ট্রিট দিচ্ছি কেন? কাজ হলে উসুল করে ছাড়বো। হুম। এটা তো ভাইয়াকে আম্মুর হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু বিয়ে, বাসায় বলার জন্য আরো খরচ করতে হবে। বন্ধু, তুই একা একা গিলবি? দিব একটা উষ্টা, সত্যি। খাবার দিয়ে গেল, তাই খেয়ে নিলাম। জেরিন আপু বিল দিয়ে দিলেন। আহ, কত টাকা খরচ হয়ে গেল। বিকেলে ইরাকে নিতে তার অফিসের সামনে এলাম। দেখি দাঁড়িয়ে আছে। গাড়ি দেখে এসে গাড়িতে উঠে বসলো। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? এই তো কয়েক মিনিট। আজকে এত দেরি কেন? বন্ধুদের সাথে খুব আড্ডা দেওয়া হচ্ছে, তাই তো? আরে না না, শুনেন কি হয়েছে। তারপর কলেজে কিভাবে জেরিনাপুর পকেট খালি করলাম তা বললাম। তুমি তুমি না সত্যিই একটা বদমাইশ। তবে আগামীকাল যেহেতু শুক্রবার ছুটির দিন, জেরিনাপু আসবে। আপনি তাকে আপনার ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিবেন। সে তার নিজের শাশুড়িকে নিজেই পটিয়ে নিবে। তাই তো, কখন আসবে শুনি? সকালের দিকে আসবে, সারাদিন থেকে তারপর বিকেলে চলে যাবে। আপনার কাজ শুধু এইটুকু, যে তাকে আপনার বান্ধবী বলে অথবা কাজিন বলে পরিচয় করিয়ে দেওয়া। এটা কোনো বিষয় হলো? কিন্তু তুমি আর তোমার ফ্রেন্ড মেয়েটার থেকে ডাকাতি করেছো, ছোট এটুকু কাজের জন্য তার কত টাকা খরচ করিয়ে দিয়েছো। আহা, এত দরদ হচ্ছে কেন আপনার? খরচ তো কম হয়ে গেছে। এখনও এখানে সেখানে গিয়ে আমার ভাইয়ের কত টাকা খরচ করাই ঠিক আছে। জায়ের প্রতি কি দরদ! এখানে দরদের কি দেখলে শুনি? দরদ হচ্ছে তো বেশ হচ্ছে, তাতে তোমার কি শুনি? আমার তো ভালো লেগেছে, ট্রিট পেয়েছি। কিন্তু ওই শালা হারামি এসে মাথা ভরে খরচ বাড়িয়ে দিল। সে যাই হোক, তার বাবার টাকা পয়সাও কম আছে নাকি? জেরিনাপুর বাবাও বেশ টাকা পয়সাওয়ালা। হুম, বুঝলাম। আগামীকাল হোক, তারপর দেখা যাবে। কথা বলতে বলতে বাসায় চলে আসি। সন্ধ্যায় দোকানে বসে আছি, তখন ভাইয়া সামনে এসে দাঁড়ালো। নিশ্চিত বকাবকি করবে, আর না হয় কেলানি দিবে। শ্রাবণ উঠে দৌড় দিতে যাবে, তখন ভাইয়া ওর জ্যাকেট টেনে ধরলো। হারামজাদা, তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? অন্যের পয়সায় খেতে খুব মজা, তাই না? না, আসলে ভাইয়া তেমন কিছু না। ভাবি তো নিজে থেকে খেতে বললো। তাই না, নিজে থেকে খেতে বলেছে। ভাইয়া তো ধাই ধবাস করে ওর পিঠের উপর দিল। যদিও জ্যাকেট পরে থাকাই খুব লাগার কথা না। আমার দিকে তাকিয়ে লাভ নেই। যেমন খেয়েছি তেমন সুন্দর একটা আইডিয়াও দিয়ে এসেছি। না হলে কিন্তু। হাতি পাকে পড়লে চামচিকাতেও লাথি দিবে, এটাই স্বাভাবিক। সময় আমারও আসবে, বলে দিলাম। তাহলে অপেক্ষায় থাকো। আমি তাহলে ইরাকে বারণ করে দিই, বলে দিই যে। না না, থাক, তোকে আর এত কষ্ট করতে হবে না। হাত পা বাঁধা, তাই বেঁচে গেলি। না হলে তোর আমি কি যে করতাম রে। দুজনকে গাছে উল্টো করে টাঙিয়ে কাতকুতো দিতাম। ভাইয়া চলে গেল। দুজনে হেসে উঠলাম। বেচারা। বাসায় চলে আসি, দেখি ননদ ভাবি টিভি দেখছে। রুমে এসে ফোন নিয়ে গেম খেলতে শুরু করি। একটু পরে ইরা আসে। পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা হচ্ছে? একে বাইরে থেকে আড্ডা দিয়ে এলো আর এসে গেম খেলা শুরু করেছে। একটু তো পড়াশোনা করতে পারো। একবার তাকিয়ে আবার গেম খেলতে শুরু করি। আমার কাছে এগিয়ে আসতেই ফোন সরিয়ে বললাম, আবার এই দিকে নজর কেন? ফোনটা দাও বলছি, ফোন দাও। ফোন নিতে এলে ফোন রেখে ঘুরিয়ে ধরে নিলাম। চোখে চোখ পড়লো, ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু আরও টেনে ধরলাম। পাকাল মাছের মতো এত ছটফট করছো কেন? কেউ চলে আসবে, এই সব ঢং না করে আমাকে ছাড়ো। লেপ সরিয়ে ইরার উপর লেপ চাপিয়ে বললাম, এবার ঠিক আছে। হাত চিমটি কেটে ধরলো। আমি কিছু না বলে একটু ঝুঁকে কপালে চুমু দিয়ে বললাম, এমন বউ থাকলে পড়াশোনা করতে ইচ্ছে হয় না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে রোম্যান্স করি। যা, সব সময় দুষ্টু দুষ্টু কথা। ছাড়ো না। আমি কি ধরে রেখেছি? নিজের উঠে যেতে ইচ্ছে করছে না, আর আমাকে বলছে ছাড়তে। হাসি দুষ্টুমি করেই আজকে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। পাশে ইরা নেই। এত সকাল সকাল উঠে আবার কোথায় যাই? এত সকালে কে ঘুম থেকে উঠে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। ওহ, আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। উঠে ওয়াশরুমে এসে ব্রাশ করে বেরিয়ে আসি। দেখি জেরিন আপু এসেছে। ভাইয়া দূরে বসে আছে।
আর আম্মু, ইরা, ছোট বোন জেরিন আপু এক জায়গায় বসে গল্প করছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। রুটি আর ভাজি নিয়ে রোল করে খেতে খেতে রুমে খাওয়া শেষ করে বাইরে চলে আসি। দুপুরে খাবার সময় একসাথে বসে খাবার খাচ্ছি। ভাইয়া, খাওয়া বাদ দিয়ে এমনভাবে নাড়াচাড়া করছো কেন? খেতে না ইচ্ছে করলে উঠে যাও। কেউ কি তোমাকে জোর করে ধরে রেখেছে নাকি এখানে? এত কথা বলিস কেন? চুপচাপ বসে খেতে পারিস না? এত রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। গতকাল ঘটকের দেখানো মেয়েটার কথা ভাবছো নাকি? না না, দেখতে সুন্দর ছিল। তোমারও যে পছন্দ হয়েছে সেটা বুঝতে পারছি। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। জেরিন আপু আমার দিকে তাকিয়ে ভাইয়ার দিকে তাকালো। তোর আমি কি যে করবো রে। ওহ, তাহলে ওই মেয়েকে পছন্দ হয়নি? আমার তো মনে হচ্ছে তোমার অনেক পছন্দ হয়েছে। তুমি ওই মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। সুন্দরী ছিল। দুজনের আবার শুরু হয়েছে। আমাকে যদি উঠতে হয় তাহলে দুজনেই পিটানি খাবি। আকাশ যখন মনে করেই দিল তখন তোর মতামত দে। না, তেমন পছন্দ হয়নি। আমি খোঁজ খবর নিয়েছি, তেমন ভালো না। আর আমি তা হবে কিভাবে? সকাল থেকে দেখছি ইরার কাজিনকে কিভাবে ঘুরে ঘুরে দেখছো। কি পছন্দ হয়েছে? ওনার বাসায় কি কথা বলবো? আম্মু, তুমি কি বলো? তোমার ছেলের তো মনে হচ্ছে পছন্দ হয়েছে। তোমার কি পছন্দ হয়েছে? অপছন্দের তো কিছু নেই, কিন্তু জেরিনের পরিবার কি রাজি হবে? শুধু তো আমার পছন্দ হলেই হবে না। ভাইয়াকে চোখ টিপ দিলাম। নে ভাই, তোর কাজ 99% হয়ে গিয়েছে। মনে হয় না ভাইয়াকে অপছন্দ করবে। একটা কলেজে সহকারী শিক্ষক হিসাবে জব করছে। আর আমি কথার মার পেছে আম্মুর থেকে মতামত আর তার পছন্দও জেনে নিল। আর অন্যদিকে আমাকেও ফাঁসিয়ে দিল। জেরিন আমার ক্লাস নিবে সেটা তো বুঝতেই পারছি। এর যে কি করি, শত্রু এমন করবে কিনা সন্দেহ। ইরামা, তুমি জেরিনের পরিবারের সাথে কথা বলে দেখো তো। ও আগে তোমার মতামত নিয়ে নি। যখন তুমি আছো তখন ডাইরেক্ট জানিয়ে দাও। তুমি যদি রাজি থাকো তবেই তোমার পরিবারের সাথে কথা বলবো। ওনার লজ্জা পাওয়া দেখে বুঝতে পারছো না? মনে হচ্ছে লজ্জাবতী লতিকা। মানে উনি তো পছন্দ করেছে কিন্তু লজ্জায় বলতে পারছে না। তুই একটু বেশি কথা বলিস। আমি আগে তার মুখ থেকে শুনতে চাই। দেখা গেল পছন্দ হয়নি, মতামত না জেনে বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর ভেঙে গেল, তখন মান সম্মানের কি হবে? ভাগলে তো আপনার ছেলের সাথেই ভাগবো। কি বললে বুঝিনি। না না, আমার তেমন কেউ নেই আন্টি। আপনি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। এই না হলো কথা? তাহলে সব কিছু ক্লিয়ার, কোনো বাধা থাকবে না, কোনো কিছুই থাকবে না। ভাইয়াকে ইশারা করে টাকা রেডি করে রাখতে বললাম। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসি। সন্ধ্যায় ভাইয়ার কাছে গিয়ে বললাম, দাও 2000। সে আমি পারবো না। আর তোকে কি জন্য টাকা দিব শুনি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার কাছে যাচ্ছি। আমি যেই ঘুরে আসতে যাব তখন পিছন থেকে জ্যাকেট টেনে ধরলো। আরে আমি তো মজা করছিলাম, কিন্তু তোর জন্য আমাকে ভয় দেখিয়ে গেছে। দুপুরে অন্য মেয়ে দেখার কথা তুললি কেন? ওটা তো আমাকে রাগ দেখানোর শাস্তি। তাড়াতাড়ি পয়সা ছাড়ো। রেস্টুরেন্টে যাব, গ্রিল আর নান রুটি খাবো। তাড়াতাড়ি দাও। একা একা খাবি, হজম হবে, ডায়রিয়া হবে। সাথে গেলে তোমাকে খরচ দিতে হবে ব্রো। এখন তুমি কি করবা ভাবো, কিন্তু 2000 দিতেই হবে। এই অন্যায় উপরওয়ালাও সহ্য করবে না দেখে নিস। এই নে টাকা, আর ভাগ তুই। তারপর চলে আসি। এমনভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। জেরিনাপুর পরিবারের সাথে কথা বলা হয়েছিল, তারাও রাজি। শুধু আব্বুর আসার অপেক্ষায় ছিলাম। এই তো 25শে রমজান আব্বু এসেছে, একেবারে দেশে চলে এসেছে। আর কত বিদেশে থাকবে। গরুর খামার করবে। বাসার পেছনে ঘর করা হয়েছে। প্রায় 20 থেকে 25টা গরু রাখা যাবে। ছোট গরু হলে বেশি রাখা যাবে। খামারি করবে। তার নাকি এটা স্বপ্ন। আমরা দুই ভাই যতটুকু পারবো সাহায্য করব। আব্বু বলেছে যে যেমন ভাগ দিবে তেমনই ভাগ পাবে। মানে শেয়ারে করবে বলেছে। আমি তো চাইলে শ্বশুরের থেকে টাকা নিয়ে পুরো খামার ভর্তি করে দিতে পারতাম, কিন্তু আমি আমার জমানো পুঁজি বিনিয়োগ করব। নিজে কিছু করব। যেটা আছে ওখানেই থাক। আজকে ঈদ। ইরা পা ছুঁয়ে সালাম করে উঠে হাত এগিয়ে বলল, আসসালামু আলাইকুম। এইবার আমার ঈদ সালামি দিয়ে দেন। ও আলাইকুম আসসালাম। হাতের উপর হাত রেখে বললাম, এটাই আপনার সালামি। এর থেকে আপনার কাছে কি দামি হতে পারে?
তা ঠিক আছে, এটা তো সবসময় আমার কাছেই থাকবে। আর যেতে চাইলে পাপ ভেঙে দিব যে, কিন্তু তবুও আমাকে তো কিছু দিতেই হবে। সিনিয়রকে আমি না তুমি? না না না, এটা কোনো বিষয় না। বয়েস দিয়ে জাস্টিফাই করলে চলবে না, কারণ আমি তোমার বউ আর তুমি আমার হাজব্যান্ড। ওকে, 1 মিনিট। সামনে বসতে গিয়ে দূরে সরে গেল। আরে, দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমার পাশ হবে, এটা মোটেও ঠিক নয়। আমি তা কোনোভাবেই হতে দিব না। রাতে তো ঠিক ওই কাঁধে পা রাখো, তখন তো কিছু বলো না। চুপ শয়তান, সকাল সকাল এইসব ছি মার্কা কথা শুরু হয়ে গেছে। ওটা তো হাঁটু গেড়ে বসে বললাম, সে যাই হোক, তোমার পা আমার উরুর উপর রাখো। রাখো না। কাছে এসে গিয়ে একটু ইতস্ত করে পা রাখলো। পকেট থেকে পাইল বের করে পরিয়ে বললাম, পছন্দ হয়েছে সালামি? খুব। এরা পা সরিয়ে নিতেই উঠে গেলাম। এখন ওই ডাইনি ধরবে সালামির জন্য। 1 টাকা দিয়ে দেব, চকলেট খেয়ে নিবে। আব্বুর ডাক শুনে বাইরে এলাম। আব্বু সবাইকে সালামি দিল, আমিও দিলাম, তবে ভাইয়াকে বাদ দিয়ে। আমার সালামি কোথায়? তুই আমাকে দিলি না কেন? বড়কে, তুমি বড় তাই তুমি দিবা। বড় না হয়ে ছোট হলাম না কেন? ধুর ধুর, শুধু শুধু দিতে হলো। তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো, না হলে দেখা গেছে গতবারের মতো জামাত ছুটে যাবে। তারপর 3 বাপ বেটা চলে আসি ঈদের ময়দানে। দেখতে দেখতে আরও কয়েকদিন গেল। আজকে ভাইয়ার বিয়ে হলো, মানে জেরিন আপুকে বউ বানিয়ে বাসায় নিয়ে আসছি। আম্মুকে বললাম, আম্মু, ভাইয়ার গার্লফ্রেন্ড এসেছে। কেন? আর কেন আসবে? বারে, লোককে বিয়ে দিলা তো আসবে না? এখন জানতে পেরে এসেছে। পুলিশ না নিয়ে আসলেই হলো। যদি আসে তাহলে কি হবে? ইরা, ভাবি আর সিমি মুচকি মুচকি হাসছে। আমার ফেস দেখে বুঝতে পারছি ভয় পেয়েছে। শোন, তুই আমার পেট থেকে হয়েছিস, আমি তোর পেট থেকে হইনি। আমি অনেক আগেই জেনেছি জেরিন তোর ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। আমাকে ভয় দেখাতে আসছে। সিমি সব বলেছে। সিমির দিকে তাকাতেই মিটি হাসছে। কিন্তু আম্মু, তুমি তো গলা বাজিয়ে বলেছিলে এইসব ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এ বাসার বউ বানাবে না। আম্মু আমার দিকে এগিয়ে এলো, তাই কেটে পড়লাম। হক কথাই মাহই বাজার। রাতে, ভাইয়া টাকা দিয়ে দাও, তারপর বাসর ঘরে প্রবেশ করো। শেষবারের মতো তোমাকে লুটিনি। দে ভাইয়া, বেশি না, 10,000 টাকা দে। তোরা কি আমার আপন ভাই বোন? আমার তো সন্দেহ হচ্ছে তোরা তো শত্রুর থেকেও খারাপ। এমন ইমোশনাল কথা শুনে ইমোশনাল হয়ে গেলাম। ঠিকই তো, আপন ভাই বোন কি এমন করতে পারে? যাও, তোমার জন্য ডিসকাউন্ট দিচ্ছি। 1 টাকা ডিসকাউন্ট, 9,999 টাকা দাও। মানুষ হবি না? তোর বাসর ঘরে সাজানোর সময় আমার কত টাকা খরচ হয়েছে তুই জানিস? তুই একটা কানা করিয়ে দিসনি, আমিও 1 টাকাও দিব না। না না, তা হবে না, তোমাকে টাকা দিতেই হবে। কেন? 500 টাকা দিয়েছিলাম না? তুমি সিমির থেকে নাওনি, ওটা তোমার ব্যাপার। সে আমি বুঝি না। 10,000 টাকা দাও, তারপর বাসর ঘরে যাও। কম করে বলেছি। আমি তো ভেবেছিলাম 50,000 চাইবো। ভাইয়া রেগে তাকিয়ে আছে। এই ইরা, এদিকে শোনেন। ভাইয়ার ডাক শুনে হীরা আসলো। জি ভাইয়া, বলেন। আপনি কি আপনার বরকে এখন এখান থেকে নিয়ে যাবেন? না হলে কিন্তু ধরে কেলানি দিব। এগুলো আপনাদের 3 ভাই বোনের ব্যাপার, আমি কি বলবো বলুন ভাইয়া? বলে লাভ নেই, কারণ বউ আমার, কথা শুনবেও আমার। আর তুমি তোমার জবাব পেয়েছো, এখন তাড়াতাড়ি পয়সা ছাড়ো। দিতে হবে। আচ্ছা, কম করে নে। আর টাকা তো রুমে আছে, কিভাবে দেব? পারলে পকেট চেক করতে পারিস, রুমে না গেলে টাকাও পাবি না। টুপি পরিয়ে লাভ নেই, তাড়াতাড়ি দাও। আর বাসর ঘরে যাও, না হলে ভাবি তোমাকে কেলানি দিবে। আরে সত্যি বলছি, মানিব্যাগ রুমে। যদি আমার কাছে না থাকে তাহলে নিবি কিভাবে? যা খরচ হয়েছে আগামীকাল সকালে দিয়ে দিব। সত্যি তো? সিমি, দেখ পরে যেন পাল্টি না মারে। তুই কিন্তু সাক্ষী। তোদের জন্য আগেই মানিব্যাগ রুমে রেখেছি, জানি এমন কিছু করবি। একবার শুধু রুমে যাই, তারপর টাকার কথা ভুলে যাস। ছেড়ে দাও, যখন নেই বলছে তখন কি করবে? ফোন বের করে বিকাশ করো, অথবা ব্যাংকে দাও। ফোন তো রুমেই, যতই এটা ওটা বলো কাজ হবে না। সিমি, আদায় করার দায়িত্ব কিন্তু তোর। চাবি দিয়ে বললাম, তুমি ইচ্ছে করে যে রুমের সব কিছু রেখেছো বুঝতে পারছি। রুমে প্রবেশ করো। ভাইয়া টেবিল মার্কা হাসি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে জোরে করে দরজা লাগিয়ে দিল। না,
আজকে কোনোভাবেই ইনকাম হলো না। ধুর ধুর, রাতে শুয়ে আছি, ইরা বুকে মাথা রেখে আছে, আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি। আমি বেবি নেব। আমি তো বাচ্চা, আর তুমি বাচ্চা নিবা? হ্যাঁ, নাক টিপলে দুধ বের হয়। আমি বেবি নিব মানে বেবি নিব। যান ভাই, আপনারা যান। যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তারপর যাবেন। আমি এখন আমার বউকে বেবি দিতে যাব। টাটা, বাই বাই।